অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ আলী। করোনাকালীন সময়ে অযথা সময় নষ্ট না করে তোমরা ফ্রি অনলাইন স্কুল এখান থেকে তোমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের আলোচ্য বিষয়গুলো পাঠগুলো যেগুলো পাঠ দেওয়া হয়েছে পঞ্চম পর্যন্ত, আজকে চতুর্থ পর্যন্ত দেওয়া হয়েছে, পঞ্চম আজকে শুরু করব, পঞ্চম এবং ষষ্ঠ এগুলো দেখলে লাভবান, কিছুটা হলে লাভবান হবা। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। পরমাণু মডেল নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম। তাহলে পরমাণু মডেল পড়তে গেলেই প্রথমে আসে যে থমসন স্যার, তারপর রাদারফোর্ড স্যার, যে থমসনের আমরা কালকে ডিটেলস পড়ছি, তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছি। আজকে আমরা আরও একটি উৎকৃষ্ট মানের পরমাণু মডেল উপস্থাপন করেছিল যিনি, তিনার নাম হচ্ছে নিলস বোর। তিনি ডেনমার্কের প্রখ্যাত বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, 1913 সালে তিনি প্রস্তাবনা করেন। সালে পদার্থবিজ্ঞানী নিলস হেনরিক ডেভিড বোর, পদার্থবিজ্ঞানী নিলস হেনরিক ডেভিড বোর উৎকৃষ্ট মানের পরমাণু মডেল উপস্থাপন করেন। ঠিক আছে, এই জন্য তিনি 1922 সালে নোবেল প্রাইজ পান। এই জন্য তিনি 1922 সালে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, তাহলে তিনার পরমাণু মডেলের অর্থাৎ নিলস বোরের পরমাণু মডেলের যেগুলো ধারণা দিয়েছিল সেগুলো আমি ডিটেলস আলোচনা করব। প্রথমেই তিনি ধারণা দিয়েছিলেন শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনা। প্রস্তাব আর কি। শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনা। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেক পরমাণু, মনে করো এই যে পরমাণু, এখানে নিউক্লিয়াস আছে, সোডিয়াম মনে করলাম, এই থার্ড, প্রথম শেলে তার 2টি ইলেকট্রন, সেকেন্ড শেলে তার 8টি ইলেকট্রন, থার্ড শেলে তার 1টি ইলেকট্রন। প্রত্যেক পরমাণু, এটা একটি পরমাণুর গঠন। প্রত্যেক পরমাণুর নিউক্লিয়াসে কি থাকবে? সমস্ত ধনাত্মক চার্জ, এবং নিউক্লিয়াসের বাইরে কি থাকবে? ইলেকট্রন, ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন চার্জ। ঠিক আছে, তাহলে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে থাকবে ধনাত্মক চার্জ এবং কেন্দ্রের বাইরে থাকবে ঋণাত্মক চার্জ। তাহলে এই কেন্দ্রে সমস্ত ভর বিদ্যমান, সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর বিদ্যমান। এই পরমাণুর কেন্দ্রে যে স্থানে সমস্ত ভর এবং চার্জ বিদ্যমান সেটাকে বলা হয় নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে কি থাকবে? প্রত্যেক পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ এবং বাইরে, কেন্দ্রের বাইরে আর কি, বাইরে থাকবে ঋণাত্মক চার্জ। এই কেন্দ্রে সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর বিদ্যমান, এটাকে বলা হয় নিউক্লিয়াস। কেন্দ্রে সমস্ত ধনাত্মক চার্জ ও ভর বিদ্যমান, একে নিউক্লিয়াস বলে। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস
নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াসের বাইরে, এখন নিউক্লিয়াসের বাইরে চতুর্দিকে, আর চতুর্দিকে তোমার ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। এই তাহলে নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে বাইরে ইলেকট্রন আবর্তনশীল থাকে, তাহলে আমি কি বললাম, প্রত্যেক পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস এবং কেন্দ্রের বাইরে থাকবে তোমার ইলেকট্রন। আর পরমাণুর কেন্দ্রে যে সমস্ত ধনাত্মক চার্জ ও ভর বিদ্যমান, একে বলতেছি আমরা নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের বাইরে যে আছে সেগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এগুলা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে বা আবর্তন করবে। ঠিক আছে, এই একটি ইলেকট্রন যতক্ষণ সুনির্দিষ্ট কক্ষপথে থাকবে ততক্ষণ সে কোনো শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না। যতক্ষণ এক ইলেকট্রন সুনির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে ততক্ষণ কোনো শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না। ঠিক আছে, তাহলে মনে করি n = 1, তাহলে প্রথম কক্ষপথ n = 2 হলে তাহলে দ্বিতীয় কক্ষপথ ইটিসি। হ্যাঁ, এভাবে অসংখ্য হতে পারে। তো আমরা আরেকটা দেখো, প্রথম কক্ষপথকে কে বলা হয়? এই কক্ষপথ কে এল এম এন, এন এর মান এই যে 1, এন এর মান 1 হলে প্রথম কক্ষপথ, অর্থাৎ কে দ্বারা প্রকাশ করা হয়। 2 হলে তাহলে দ্বিতীয় কক্ষপথ, এই এল তাহলে তৃতীয়র ক্ষেত্রে 3। ঠিক আছে, এম। আর চতুর্থ হলে যদি এন শেল বলা হয় তাহলে চতুর্থ, মানে কে শেল বললে প্রথম কক্ষপথ, এল শেল বললে দ্বিতীয় কক্ষপথ, এম শেল বললে তৃতীয় কক্ষপথ, এন শেল বললে চতুর্থ কক্ষপথ। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে শক্তির প্রস্তাবনা কি ছিল? প্রত্যেক পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকবে এবং কেন্দ্রের বাইরে থাকবে ঋণাত্মক চার্জ। পরমাণু কেন্দ্রে সমস্ত ভর ও চার্জ বিদ্যমান, আবার নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকবে। যতক্ষণ একটি কক্ষপথে সে ঘূর্ণায়মান থাকবে, সুনির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে, ততক্ষণ সে শক্তির কোনো শোষণ করবে না বা বিকিরণ করবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমি দ্বিতীয় কৌণিক ভরবেগ নিয়ে একটু আলোচনা করব। তাহলে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা তার ছিল কি ছিল সেটা আমি ডিটেইলস দেখাবো এবং ম্যাথ করাবো। 2 কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। আচ্ছা, ভরবেগ কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সের ওটা অন্তর্ভুক্ত, ফিজিক্সে আমাদের বেশি কাজে লাগে। তোমরা জানো ভরবেগ কাকে বলে? ভর ইন্টু বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। ভর আর কি বেগের গুণফলকে কি বলা হয়? ভর আর কি বেগ। ভর ইন্টু বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। এটা ছিল রৈখিক ভরবেগ। এখন ইলেকট্রন তো রৈখিক পথে ঘুরে না, ইলেকট্রন তো বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে যখনই কোনো একটি কণা বা যে কোনো জিনিস বৃত্তাকার পথে ঘুরবে তখনই সেটা কৌণিকে নিয়ে কনভার্টেশন করতে হবে। তাহলে এটা কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ হচ্ছে রৈখিক ভরবেগের সাথে যদি আর গুণ করা হয়, মানে দূরত্বটা গুণ করা হয়, তাহলে সেটা আমরা কি পাবো? কৌণিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ, ঠিক আছে, অনেক সময় কৌণিক ভরবেগ মনে থাকবে না, এটা মনে থাকার জন্য আমি কিছু কৌশল বললাম। মনে করো রৈখিক ভরবেগ এমভি, রৈখিক ভরবেগের সাথে আর গুণ করলে, দূরত্ব গুণ করলে যেটা পাবা সেটাই হবে কৌণিক ভরবেগ। ঠিক আছে, তাহলে পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ সুনির্দিষ্ট হবে এবং তার মান হবে n এর h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে এই কৌণিক ভরবেগের মানটা কি হবে? দেখো, কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি n h/2π, মানে যখন একটা ইলেকট্রন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকবে, সুনির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে, তখন তার কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট হবে এবং এই মানটা হবে n এর, মানে কোয়ান্টাম সংখ্যার h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতকের সমানুপাতিক। ঠিক আছে, এই গুণিতক। তাহলে কৌণিক ভরবেগটা হবে n এর h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক।
ওকে, যেখানে m হচ্ছে ভর, কার ভর? ইলেকট্রনের ভর। আচ্ছা, এখানে আমি ডিটেইলস লিখে দিচ্ছি। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে দূরত্ব বা ব্যাসার্ধ, তারপর n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, কক্ষপথ সংখ্যা, হ্যাঁ কক্ষপথ সংখ্যা। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, ঠিক আছে। আর পাই তো জানোই, পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14। এই তাহলে এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, আর ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আরটা হচ্ছে দূরত্ব বা ব্যাসার্ধ ইলেকট্রনের, আর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কি দূরত্ব বা ব্যাসার্ধ, আর এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের সংখ্যা, আর ঠিক আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এসটা কি প্লাঙ্ক ধ্রুবক, আর পাই তো পাইয়ের ভ্যালু তো তোমরা জানো। ওকে, এই তাহলে শোনো, একটা আমি ম্যাথ করাবো, যে হাইড্রোজেন পরমাণুর বোরের দ্বিতীয় কক্ষে কৌণিক ভরবেগের মান নির্ণয় করো এর আলোকে। হ্যাঁ, হাইড্রোজেন, প্রশ্ন 1, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে দেখো, কৌণিক ভরবেগ ইকুয়াল টু mvr ইকুয়াল টু কি nh/2π। তাহলে এখানে আমার দেওয়া আছে কি কক্ষপথের সংখ্যা কত? 2, ঠিক আছে। এই আর এগুলো তো একসাথে, ঠিক আছে, দেওয়া আছে যে কৌণিক ভরবেগ বের করতে হবে একসাথে, কৌণিক ভরবেগ mvr। ওকে, h এর মানটা কতটুকু? h এর মান তোমরা জানো, SI এককে 6.634 ইনটু 10 কত -34 জুল সেকেন্ড এককে, SI ইউনিটে, ঠিক আছে। আর পাইয়ের ভ্যালু তো ওইটাই। তাহলে তোমরা কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু কি nh/2π এটা জানতা। তাহলে n এর মান হচ্ছে 2 আর h এর মান 6.624 ইনটু, আচ্ছা সরি এখানে 24 হবে, 24 ইনটু 10 কত -34 ডিভাইডেড বাই কি 2 ইনটু 3 পাই 1416 ভ্যালুগুলো বসালাম। তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষে কৌণিক ভরবেগের মান, কৌণিক ভরবেগ ইকুয়াল টু mvr ইকুয়াল টু কি nh/2π, যেখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, কক্ষপথের সংখ্যা, আর এসটা কি, এস হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর পাই হচ্ছে একটা ধ্রুবক যার মান হচ্ছে 3.1416। এটা তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পাবা 2.1096 ইনটু 10 কত -34 জুল সেকেন্ড, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে হাইড্রোজেন পরমাণু কৌণিক ভরবেগের মান হবে mvr ইকুয়াল টু nh/2π, ঠিক আছে। যেখানে n এর মান হচ্ছে এখানে 2 দেওয়া আছে, h এর মান দেওয়া আছে SI ইউনিটে 6.624 ইনটু 10 -34। ওকে, এবার নেক্সট ম্যাথে আমরা যাব। দেখো, হাইড্রোজেন পরমাণুর m সেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, এবং বলছে যে নিউক্লিয়াস থেকে m সেলে দূরত্ব দেওয়া আছে। বলছে না হাইড্রোজেন পরমাণুর m সেলে, প্রশ্ন 2, হাইড্রোজেন পরমাণুর m সেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। যেখানে দেওয়া আছে
আর নিউক্লিয়াস থেকে এম সেলের দূরত্ব 47.6198 ইন্টু 10⁻⁻⁵ ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে যেটা করবা, তোমরা যে দেওয়া আছে কি কি সেটা আমরা একটু লেখার চেষ্টা করব। আমরা জানি কে শেল, এল শেল, এম শেল, এন শেল। তাহলে কে যদি শেল হয় তাহলে কক্ষপথের সংখ্যা হবে 1, যদি এল হয় তাহলে 2, এম যদি হয় 3। তাহলে এখানে এন এর ভ্যালু দেওয়া আছে প্রথমেই 3। ঠিক আছে, এই তারপর আসি, তারপর দূরত্ব দেওয়া আছে, দূরত্ব আর ইকুয়াল টু কত 47.6198 ইন্টু 10⁻⁻5 ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে আমাদেরকে মিটারে নিয়ে যেতে হবে, কারণ আমি এইচ এর ভ্যালুটা যদি এসআই এককে বসাই তাহলে আর এর ভ্যালুটা তোমাকে এসআই ইউনিটে বসাইতে হবে। যদি তুমি এটা সিজিএস ইউনিটে বসাইতা, আর এর ভ্যালুটা যদি সেন্টিমিটারে বসাও, হ্যাঁ আর এর ভ্যালুটা যদি তুমি সেন্টিমিটারে বসাও মানে সিজিএস এককে বসাও, তাহলে এইচ এর ভ্যালুটা তোমাকে সিজিএস এককে বসাইতে হবে। আর এর ভ্যালু যদি তুমি এসআই এককে, অর্থাৎ আর এর ভ্যালু এসআই এককে হচ্ছে তোমার মিটার, তাহলে এইচ এর ভ্যালুটা তোমাকে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি মিটার করব। মিটার করার জন্য কি করতে হয় তোমরা আগে থেকেই জানো, এই ন্যানোমিটার থেকে মিটার করতে হলে কি করতে হয় 10⁻⁹ গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা তুমি এসআই ইউনিটে নিছো, ইউনিটটা আর এর ভ্যালুটা দূরত্বের একক তুমি মিটারে নিছো, এসআই ইউনিটে নিছো, সুতরাং এইচ এর ভ্যালুটা হবে এসআই ইউনিটে, জুল সেকেন্ড। ওকে, এখন দেখো আমাকে বের করতে বলছে গতিবেগ, মানে ভি ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে এখন ভি কিভাবে বের করব, এগুলো কাজ শেষ। হ্যাঁ, এটা মিশিয়ে দেই। তাহলে তুমি কি জানো যে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু কি nh/2π। তোমাকে এখানে ভি বের করতে বলছে, অর্থাৎ ভি ইকুয়াল টু কি nh/কি 2π mr। দেখো তোমার n এর মান জানা, h এর মান জানা, পাই তো ধ্রুবক, আর m এর মানটা অজানা, আর r এর মান দেওয়া আছে। m কি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কি 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। এখানে আমি সবগুলা ইউনিট এককগুলো আমি এসআই ইউনিটে বসাইছি, সেই কারণে এখানে ভরটাও আমি এসআই ইউনিটে কনভার্টেশন করলাম। যদি সিজিএস এ করতাম একটাকে, তাহলে সবগুলাকে সিজিএস এ করতে হবে, না হলে অ্যান্সার ঠিক হবে না। আশা করি বুঝতে পারছো। এই ক্যালকুলেশনটা এখন আমরা করব। এন এর মান কি, এন এর মান এখানে 3, এইচ এর মান কত 6.624 ইন্টু 10⁻⁻34, 2 ইন্টু পাই, পাই এর ভ্যালু হচ্ছে 3.1416, এম এর ভ্যালু 9.1 ইন্টু 10⁻31 ইন্টু আর, আর এর ভ্যালু দেওয়া আছে এখানে 47.6198 ইন্টু 10⁻⁻9। ওকে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে তোমরা পাবা অ্যান্সার 73.02 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড, কারণ বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, এসআই এককে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ছিল আমার কৌণিক ভরবেগের কিছু ম্যাথ। আশা করি বুঝতে পারছো, এবং আরো সঞ্জিত কুমার স্যারের বইয়ে অসংখ্য ম্যাথ আছে, সেগুলো আরো প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের বেসিক অনেক স্ট্রং হবে। ঠিক আছে, তো এখন আমি প্রমাণ করে দিব mvr ইকুয়াল টু nh/2π কিভাবে আসলো। প্রমাণ mvr ইকুয়াল টু কি nh/2π। ওকে, ঠিক আছে, আমরা জানি যে বৃত্তের পরিধি ইকুয়াল টু কি 2π আর। ঠিক আছে, এখানে যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় এবং পূর্ণ কম্পন সংখ্যা যদি n হয়, ঠিক আছে, তাহলে 2π আর বৃত্তের পরিধি ইকুয়াল টু n ল্যামডা লেখা যায়, যেখানে n হচ্ছে, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর n হচ্ছে পূর্ণ কম্পন, আর হচ্ছে ব্যাসার্ধ,
তাহলে পরিধি ইকুয়াল টু লেখা যায় n ল্যামডা, যেখানে পূর্ণ কম্পন আর তরঙ্গদৈর্ঘ্য গুণ করলে পরিধি সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি 2 পাই r ইকুয়াল টু n ল্যামডা। ওকে, এখান থেকে জাস্ট আমরা দেখো 2 পাই r কিন্তু দেওয়া আছে, জাস্ট ল্যামডার ভ্যালু এখানে কিন্তু ল্যামডা নাই, এই ল্যামডাটাকে আউট করতে পারলেই, ল্যামডার কিছু ভ্যালু এখানে বসাতে পারলেই আমরা এই প্রমাণটা করতে পারবো। বুঝতে পারছো? এই তাহলে এখানে আসি, যে হচ্ছে আমরা জানি ই ইকুয়াল টু কি, এইচ নিউ, নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, তোমরা আগে থেকে জানো। এই ঠিক আছে। আচ্ছা, আগে কিন্তু কম্পাঙ্ক তোমরা 9 পড়ছো যেটা এফ, শব্দবিদ্যায় কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে প্রকাশ করা হচ্ছে নিউ দ্বারা। ঠিক আছে, নিউ। আবার আইনস্টাইনের পদার্থের পদার্থের আধুনিক বিজ্ঞানী হচ্ছে আইনস্টাইন, উনি হচ্ছে ভরের সাথে শক্তির একটা কি কনভার্টেশন দেখাইছিল, যে ভর শক্তিতে রূপান্তরিত হয় E ইকুয়াল টু mc স্কয়ার। ওকে, তাহলে এটা ইকুয়েশন দিলাম 1, এটা ইকুয়েশন দিলাম 2। তাহলে 1 and 2 ইকুয়েশন কম্পেয়ারিং দ্যাট কি লিখতে পারি, লিখতে পারি h নিউ ইকুয়াল টু কি mc স্কয়ার। ঠিক আছে। এই আর দেখো শব্দবিদ্যায় তোমরা যেটা জানতা, ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা না, এখানে ভিটা হবে সি আলোর বেগ, আর এই এফটা হবে নিউ আর ল্যামডা। ওকে, তাহলে অতএব নিউ ইকুয়াল টু কি লিখতে পারি, সি বাই ল্যামডা। তাহলে এখানে লিখতে পারি এ সি বাই ল্যামডা ইকুয়াল টু কি এম সি ইন্টু সি ডিভাইডেড বাই কি, ডিভাইডেড নেই, হ্যাঁ এই সি সি কেটে যাবে, তাহলে কি হবে বলো, এইচ বাই ল্যামডা ইকুয়াল টু কি এম সি, বা এইচ বাই এম সি ইকুয়াল টু কি ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি পেলাম, যে এইচ বাই এম সি। তাহলে এখানে ল্যামডার ভ্যালু আমরা বসাই দিতে পারি, এটাই হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন বলা যায়, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। সি হচ্ছে আলোর বেগ আর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ মনে করো। তাহলে এখানে ল্যামডার ভ্যালুটা কতটুকু, এই ল্যামডার ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে এই ল্যামডার ভ্যালু হচ্ছে এইচ বাই কি এম সি, তাহলে 2 পাই আর। ঠিক আছে, তাহলে আমরা এম সি আর লিখতে পারি এনএইচ বাই 2 পাই লিখতে পারি, এনএইচ বাই 2 পাই। তাহলে এম সি এর জায়গায় কি লিখবো, ভি, তাহলে এনএইচ বাই 2 পাই। ঠিক আছে, এখানে সি হচ্ছে আলোর বেগ আর ভি হচ্ছে তোমার ইলেকট্রনের বেগ। ঠিক আছে, এই তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি কৌণিক ভরবেগ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। ঠিক আছে, এই আর এটা প্রমাণটা নিয়ে আসলাম আমরা হচ্ছে ই ইকুয়াল টু এস নিউ এবং আইনস্টাইনের সূত্র থেকে, ই ইকুয়াল টু এমসি স্কয়ার ভর এবং শক্তির কনভার্টেশনের সূত্র থেকে। তারপর আমরা এখানে ক্যালকুলেশন করলাম যে 1 and 2 ইকুয়েশন কম্পেয়ারিং দ্যাট ইজ নিউ ইকুয়াল টু এমসি স্কয়ার, যেখানে নিউ এর ভ্যালু হচ্ছে সি বাই ল্যামডা। কিভাবে নিয়ে আসা যায় দেখো, শব্দবিদ্যায় পড়বা ভি ইকুয়াল টু কি, পদার্থের শব্দবিদ্যায় পড়বা, পদার্থে আর কি পড়বা, ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা, ভি এর জায়গায় সি লিখবা, এফ এর জায়গায় কি লিখবা, নিউ লিখবা, আর হচ্ছে ল্যামডার জায়গায় তো ল্যামডাই আছে, অতএব নিউ ইকুয়াল টু কি লিখবা, সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা লিখলা, এমসি ইনটু এমসি করলাম, এমসি ইনটু সি করলাম, তাহলে সি সি কেটে দিলাম, তাহলে এইচ বাই ল্যামডা ইকুয়াল টু কি এমসি দাঁড়ালো, অতএব ল্যামডা ইকুয়াল টু কি এইচ বাই এমসি দাঁড়ালো। সেই ল্যামডার ভ্যালুটা আমরা এই বসাই দিলাম এখানে, আমরা যেখানে লিখছিলাম পরিধি ইকুয়াল টু কি এন ল্যামডা, এই ল্যামডার মান বসাই দিয়ে পেলাম আমরা এমসি আর ইকুয়াল টু কি এনএইচ বাই 2 পাই। হ্যাঁ, অতএব ইকুয়েশনটা দাঁড়াইলো সি এর জায়গায় ভি দিলাম, তাহলে এম ভি আর ইকুয়াল টু কি এনএইচ বাই 2 পাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কৌণিক ভরবেগের মান হবে এন এর এইচ বাই 2 পাই এর গুণিতকের সমান। তাহলে আমরা এখানে বোর পরমাণু মডেল থেকে কি কি জানলাম, এই পঞ্চম পর্বে আমরা জানলাম যে হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা, যেখানে বলা হয়েছে
যে একটি ইলেকট্রন যতক্ষণ সুনির্দিষ্ট কক্ষপথে থাকবে ততক্ষণ কোনো শক্তি শোষণ করবে না বা বিকিরণ করবে না। তারপর আমরা জানলাম কৌণিক ভরবেগের মান। যে কোনো ইলেকট্রন যখন সুনির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন তার কৌণিক ভরবেগের মান হবে n এর h/2π এর গুণিতকের সমানুপাতিক, যেখানে n এর মানটা হবে অখণ্ড পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ওকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পঞ্চম পর্ব আজকে এই পর্যন্তই ছিল, আশা করি সামনে আরো দেখা হবে। ঠিক আছে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকো।